তো আজকে আমরা বলবো ভৌত রাশি সম্পর্ক ধারণা, ভৌত রাশির একক ও মাত্রা সম্পর্ক জিনিসগুলো। ঠিক আছে, তো ভৌত রাশি জিনিসটা কি, মানে ভৌত জিনিসটা কি সেটাকে ফার্স্টে বলি। তো আমরা দু রকমের মানুষ দেখে থাকি। ধরে নাও যে বলতে চাইছি আমি, একটা মানুষের তুমি সামনাসামনি সাক্ষাৎ করছো বা মিট করছো, যদি বলি কেন ওকে দেখে কি বুঝো তুমি যে ছেলেটা দেখতে হেভি সুন্দর বা চুলের স্টাইলটা খুব সুন্দর, ব্যাস এরকমটাই প্রথম যখন সাক্ষাৎ করবো। এবার বলছি আমি জিনিসটাকে, তুমি ওর সাথে 1 মাস 2 মাস থাকলা, তারপর নিশ্চয় বুঝতে পারবা নিজের বিহেভিয়ারটা কেমন, মানে তার ভিতরের যে সমস্ত কাজকর্ম যখন তুমি বুঝতে পারবা যে এরকম ছেলেটা, এর মাইন্ডসেট এরকম, এই কাজটা করতে ভালোবাসে, এই জিনিসটা খেতে ভালোবাসে, মানে ভিতরে যে সমস্ত জিনিসগুলো সেটা কিছুদিন মিশার পর তো বুঝতে পারলা। তো ওটা একটা ঘটনা। আর সেকেন্ড হলো যেটা আমরা সামনাসামনি মিট করছি, সেটা একটা ঘটনা। মানে বলতে চাইছি আমরা সামনাসামনি দেখে জিনিসগুলো এগুলো বুঝতে পারবো, ওগুলো জাস্ট কল ভৌত। আর যেগুলো আমরা একটু বেশি ডিপলি মিশবো বা ওর সাথে বিক্রিয়া করবো বা ওর সাথে মিশবো দিয়ে বুঝবো, ওটা হলো রাসায়নিক। তো আমরা এই ভৌত সম্পর্কেই পড়বো। আর এটা ভৌত রাশি বলা হচ্ছে কারণ পরিমাপযোগ্য যে সমস্ত রাশিগুলো হচ্ছে সেগুলো ভৌত রাশি। আর বাহ্যিক যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো তো সবই পাওয়া যাবে। মানে ধরুন যেরকম দৈর্ঘ্য বলতে পারি আমি, তো কি মিটার দিয়ে মানে স্কেল দিয়ে মাপি, আমরা সরি ফিতা দিয়ে মাপি, বহুত কিছু দিয়ে মাপি। তো আবার যে ভর, ওগুলোও মাপি আমরা। তো তার জন্য যে সমস্ত রাশিগুলো মাপতে পারবো বা পরিমাপ করতে পারবো ওগুলো বলা হচ্ছে ভৌত রাশি। এটা হলো দুই প্রকার। দুই প্রকার তো অবশ্য জানো, একটা স্কেলার একটা ভেক্টর। আচ্ছা, স্কেলার জিনিসটা কি আর ভেক্টর জিনিসটা কি? আমরা পড়েছি স্কেলার জিনিসটা বহুত দিন আগে। তো যেগুলো মাপা যায় সেগুলো স্কেলার, যেগুলো মাপা যায় না মানে কি এক কথা যার মান আছে সেগুলো বলছে স্কেলার রাশি, যার মান এবং অভিমুখ দুই আছে তার মধ্যে ভেক্টর রাশি। এগুলো বুঝবো কিভাবে আমরা? স্কেলার রাশি জিনিসটা হয়ে গেল, ধরে নাও রিজনিং এর যে কাজগুলো করেছেন সেটাই বলছি এক কথায়। বলো তুমি 20 কিমি পূর্ব দিকে গেলে, ঠিক আছে, 20 কিমি পূর্ব দিকে গেলে, তারপরে 5 কিমি উত্তর দিকে গেলে, এবার তার কত বলো, তার সরণ কতটা হলো বলো তো? তুমি তখন কি করো যে 20 কিমি 5 কিমি এটা করো, মানে কি এটা একটা সমকোণ ত্রিভুজ হয়ে গেল, এটা অতিভুজ হয়ে গেল, লম্বস্কার প্রতিভুজস্কার করো, অ্যান্সার পেয়ে যায়। তাহলে এটা সরণ হচ্ছে। তো এই সরণ যেটা হচ্ছে তার মানে কি এটা মানও আছে, মানে মান পেলাম। তো এটা 20 কিমি একটা মান পেলাম, এটা 5 কিমি এটা একটা মান পেলাম। আবার দেখো আমরা বলি না যে এটা তাহলে কোন দিকে যাচ্ছে, মানে কি এটা যদি নর্থ হয়, এটা হয় যদি পূর্ব, তাহলে কি উত্তর পূর্ব দিকে, মানে অ্যান্সার হয়ে গেল যাই হোক এটা উত্তর পূর্ব দিকে আসবে, তাই তো? তো এটা কেন, এটা কি হলো সরণ চেয়েছিল। সরণ মানে তাহলে আমরা কি বলতে পারি? সরণ মানে কি বলতে পারি যে মান তো আছে, তার সাথে কি আছে একটা দিকও তো পাচ্ছি আমরা, এক্সট্রা দিক পাচ্ছি, তখন এটা কি হয়ে যাবে ভেক্টর রাশি। কেন মান মানে কি একটা 1 2 3 4 মানে যত নাম্বার আছে সমস্ত নাম্বারগুলোকে মান বলা হচ্ছে, তার সাথে দিক পাচ্ছি। এবার স্কেলার রাশি কিরকম হবে? জিনিসটা স্কেলার রাশি মানে শুধুমাত্র মান বোঝে। যেরকম তুমি একটা বাজারে গেলা, যে বললাম 10 কেজি আলু দাও, ঠিক আছে? আর 10 কেজি তো বলবো না 10 কেজি উত্তর দিকে আমাকে আলু দাও, তখন তোমাকে এসে মারবে, নিশ্চয়ই এটা বলবো না। এগুলো 10 কেজি আলু দাও। তো এই ক্ষেত্রে বুঝতে পারছো নিশ্চয়ই এখানে আমার দিকের কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে কেজি মানে কি ভর, তাহলে ভরটা কি হয়ে গেলো তাহলে স্কেলার রাশি নিশ্চয়ই, তাই তো? তাহলে ভরটা হলো স্কেলার রাশি। কেন হলো? কারণ এগুলো কোন রূপ আমাদের দরকার পড়ছে না। তাহলে রাশি সম্পর্কে জানলাম যে স্কেলার রাশি মানে হয়ে গেল যেগুলোকে আমরা শুধুমাত্র মান পাবো কিন্তু কোনো অভিমুখ পাবো না, তাই? যেরকম ধরুন দৈর্ঘ্য যদি বলা হয় তাহলে মানে কি বলা যায় 5 সেমি, 2 সেমি, 4 সেমি, 40 সেমি, বা বলে 50 ফুট। কিন্তু কোনো সময় কি দেখেছো যে বলে 40 ফুট যদি উত্তর নর্থ, এরকম বলে না। তুমি যদি ভাবছো তাহলে রিজনিং এ তো বলে, কিন্তু ওটা জিনিসটা আলাদা বলে দেখবা
50 মিটার উত্তর দিকে যাও, এরকম বলে না 50 মিটার নর্থ, এরকম বলে না, 50 মিটার উত্তর দিকে যাও। তুমি তখন দৈর্ঘ্যের সাথে আর একটা অভিমুখ গুণ থাকছে, তখন ওটা আছে সরণ, ঠিক আছে, ওটা আলাদা, ওটা পরে আসছে। আচ্ছা, তার দৈর্ঘ্য মানে জাস্ট কলের নাম্বারটা বোঝাবে, মানে 5 সেমি, 40 সেমি বা 50 ফুট এগুলো। ভর, ভরকে আমরা ইংরেজি বলি ওয়েট, ওয়েট বলছি। এবার এই ওয়েট জিনিসটার মধ্যে অনেক কিছু লুকিয়েছে, দুটো জিনিস লুকিয়ে আছে আমরা জানি। একটা হলো ভর ও ভর, আর একটা আমরা জানি ভয়াকার ও ভার। এবার অনেক কনফিউজ হয় এই দুটোর মধ্যে। এবার আগে ভরটা জানি জিনিসটা কি, কারণ ভর সম্বন্ধে আমরা আগে পড়ছি, ঠিক আছে। একটা কোন একটা ভর মানে কি আমরা কি বললাম ইংলিশে, ওয়েট, WEIGHT। এই ওয়েট জিনিসটা মানে আমি কি ওয়েট হয় আমরা একটা সাধারণ তুলা যন্ত্রের সাথে মাপি, তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা, কি জিনিস বোঝাচ্ছে, আর না হলে ওই যেটা কম্পিউটারের মেশিন ওটাতে মাপি, তিনটে যাই। তুলা যন্ত্রে যখন ধরো দাঁড়িপাল্লা এরকম আছে, একটা দাঁড়িপাল্লা এই 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 এই, যে কোনো একটা সাইডে, যে কোনো একটা সাইডে বস্তুটা দিয়েছে, মানে এই সাইডে একটা বস্তু দিয়েছে, ঠিক আছে, একটা বস্তু দিয়েছে, যে কোনো একটা বস্তু দিয়েছে, ঠিক আছে। ধরে নাও, ধরে নাও বস্তু দিয়েছে, ধরে নাও 2 কেজি, 2 কেজি, কত 2 কেজি। আর এদিকে সেমটা একটা বাটখারা দেবে নিশ্চয় নাকি, এদিকে নিশ্চয় তাহলে ওই অনুপাতে একটা বাটখারা দেবে, সেম 2 কেজিরই দেবে নিশ্চয়ই বাটখারাটা, বাটখারাটা দিবে, ঠিক আছে। এবার কি হলো, আমরা জানি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ মানে জিনিসটা কি, অভিকর্ষ সেকেন্ড চ্যাপ্টার না পড়বো ত্বরণ সম্পর্কে, তখন ওটা বলবো, তাও আমি একবার বলে দিচ্ছি। অভিকর্ষ ত্বরণ মানে কি বলতো, যে বেগের যে মানে এক কথায় ত্বরণ মানে বেগের পরিবর্তন হারকে বোঝানো, ঠিক আছে। কিন্তু অভিকর্ষ ত্বরণ মানে প্রত্যেকটা বস্তুর উপর, মানে আমরা ধরো এই পৃথিবী, ধরো এখানে একটা এই পৃথিবীর উপর যদি একটা কোনো মানুষ থাকে ধরো, তো মানুষটা নিশ্চয়ই গতিশীল চলছে, পৃথিবীও ঘুরছে, বেগে তো পরিবর্তন হচ্ছে, বেগে কোনো একটা বেগে যাচ্ছে, কোনো বেগে আসছে। তো ব্যাপারটা হয়ে গেল, যখনই বেগের পরিবর্তন হবে সময়ের সাপেক্ষে, তখনই ত্বরণ সৃষ্টি হবে। যেরকম পৃথিবী যখন সার্কেলে ঘুরছে, মানে কি কোনো সময় আমরা পড়েছি কোনো জায়গায় মেরু অঞ্চলে যেগুলো বেগ কম হয়, বা যাই হোক আমার তো আইডিয়া, কিন্তু যখন বেগগুলো কম কোথাও বেশি হয় তো আমরা জানি এটা নিশ্চয়, তোমার এই বেগের যে পরিবর্তন হচ্ছে, তো এবার কি নিশ্চয়ই এখানে যদি 2 সেকেন্ড অতিক্রম করে, এখানে নিশ্চয়ই 4 সেকেন্ড, টাইমটা তো চেঞ্জ হচ্ছেই, টাইম চেঞ্জ হওয়া মানে বেগও চেঞ্জ হওয়া, বেগের পরিবর্তন হচ্ছে তখন ত্বরণ সৃষ্টি হচ্ছে। এবার বলা হচ্ছে যে পৃথিবী যে ত্বরণটা সৃষ্টি করছে, যে ত্বরণটা সৃষ্টি করছে যেই দিকে হোক না কেন, যেখানে বস্তু থাকুক না কেন, সেটা প্রত্যেকটা বস্তু ও প্রত্যেকটা ভরের ক্ষেত্রে সমান হবে। কি হবে, প্রত্যেকটা বস্তু ও প্রত্যেকটা ভরের ক্ষেত্রে সমান হবে। ওটাকে ডিনোট করা হয় স্মল জি দ্বারা, কি দ্বারা, স্মল জি। এটাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। বাট এটার মান আছে আবার, একক তো আমি পরে যাচ্ছি, এটার মান হয় একটা, কি মান হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা পরে আসবো আমরা, ঠিক আছে। আপাতত তুমি মনে রাখো এটার মানটা হলো 9.8 মিটার। আমি কি বললাম, যে যখন পৃথিবী ঘুরছে অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হচ্ছে, অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হওয়া মানে কি, নিশ্চয়ই তাহলে এই বস্তু দুটোর উপর অভিকর্ষ ত্বরণ লাগবে, মানে এটার উপরও এক্সট্রা একটা জি ইনক্লুড হবে, আবার যদি বলি আমি এটার উপর এক্সট্রা একটা জি ইনক্লুড হবে, তাই তো, এক্সট্রা একটা জি ইনক্লুড। এবার বলো যে আমি একটা কথা বলেছিলাম ফার্স্টে, আবার বলছি, যে এই যে ত্বরণের মানটা যদি 9.8 হয়, নিশ্চয়ই এটাও 9.8 হবে, যদি এটা সমান সমান করি, তার মানে এটা এটা কেটে যাবে, তো তার মানে এখানে কোনরূপ অভিকর্ষ ত্বরণ থাকছে না, মানে জিটা থাকছে না, শুধুমাত্র নিট ওয়েটটাই থাকছে। নিট ওয়েট কত, 2 কেজি, 2 কেজিটাই থাকছে। তো এটাকেই বলছে ভর, মানে রিয়েল ওয়েট, রিয়েল ওয়েটটা থাকবে, ওটা আমার নিজস্ব ভর, রিয়েল। এটা কোনরূপ অবাস্তব হবে না। অবাস্তব মানে কি, জিনিসটা কোনো কিছু ইনক্লুড থাকবে না, কথা বলতে। আর এই ভার জিনিসটা কি তাহলে একটু জেনে নাও।
এটা মাপা হয় তাহলে কি সাধারণ তুলা যন্ত্র, ঠিক আছে, সাধারণ তুলা যন্ত্র। এবার আমরা পুরো ভার জিনিসটাকে, ঠিক আছে, এটা একটু জিনিসটা দিয়ে আমরা সেটা বলবো। এই ভার যদি বলো, ভার মনে হচ্ছে না ভারী কিছু একটা বস্তু, ভার আকার লেগে আছে তো, আটা কি হয়, আ মানে কি একটু আগে বললাম না, আ মানে কি আমি বলতে পারি না, আ মানে অই ধরে রাখো, মানে অভিকর্ষজ ত্বরণ বলতে পারি তো, অভিকর্ষজ ত্বরণ। এই আটাকে অ বানিয়ে দাও মানে কি, আর অতে একই হচ্ছে, ধরো না এক জিনিস, আর মানে অভিকর্ষ মানে কি এইটাতে যে ভরটা থাকবে, যদি ধরো না 2 কেজি একটা ভর থাকলো, সাপোজ আমি ধরলাম 2 কেজি একটা ভর থাকলো, ওই ভরটাতে সব সময় অভিকর্ষ যে ত্বরণ মানে কি জি, স্মল জি, সেই ত্বরণটা অ্যাড হয়ে থাকবে, ঠিক আছে। কি তা বললাম, তাহলে এটা যদি আমি ভরটাকে, নিশ্চয় তোমরা জানো এম দ্বারা ডিনোট করা হয়, যদি এখানে এম বলি তাহলে স্মল জি মানে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কি তাহলে জি অ্যাড হয়ে থাকবে, তাহলে এটা হয়ে যাবে এম জি, মানে কোনো একটা বস্তুর ভার যদি বোঝানো হয়, ভার মানে হয়ে গেল এম জি, আকার আছে বলে অভিকর্ষ ত্বরণ অ্যাড থাকবে, আর ভর যেটা পড়ছিলাম ওটাতে আকার ছিল না, তার জন্য জাস্ট ওটা এম হয়ে যাবে, ওটাতে আকার ছিল না, তার জন্য শুধু এম হয়ে যাবে, ভর হয়ে যাবে, ক্লিয়ার। এবারে তাহলে এবার মনে মনে কোশ্চেন হওয়া উচিত, ভর মাপার যন্ত্রের নাম কি হলো, সাধারণ তুলা যন্ত্র, সাধারণ তুলা। এই ভার মাপার যন্ত্রের তাহলে নিশ্চয়ই কিছু একটা নাম হবে, তাই তো, তার নামটা হয়ে গেল স্প্রিং তুলা, স্প্রিং তুলা যন্ত্র, ঠিক আছে। এই স্প্রিং তুলাটা কিরকম হয় একটু জাস্ট একটু দেখে নাও, যে এরকম যদি একটা কোনো একটা বস্তু রাখা হয়, এই এই স্প্রিং রাখা হবে, এখানে একটা বস্তু মানে এরকম একটা লেন্থ থাকবে, এবার লেন্থের এই জায়গাটাতে কোন যে বস্তুটা মাপবো, ধরুন একটা ইট মাপবো, তো ইট এখানে রেখে দিলাম, এরকম করে মাপবো, এটা ইট ধরে নাও, তখন এটা এখানে একটা স্টপ ওয়াচ, মানে স্টপ ওয়াচ না, মানে একটা মেশিন থাকবে, ওটা তখন মাপা, ক্লিয়ার। তাহলে যেটা বলা হচ্ছে ভার, ভারে অভিকর্ষ ত্বরণ অ্যাড থাকবে, কিন্তু ভরে কোনো অভিকর্ষ ত্বরণ অ্যাড থাকবে না। সব থেকে মনে রাখার সহজ উপায়, যেখানে আকার আছে, আকার মানে কি অভিকর্ষ ত্বরণ থাকবে, আকার মানে অদে অভিকর্ষ, যে অভিকর্ষ ত্বরণ থাকবে, আর এটা আকার নেই মানে কি অভিকর্ষ ত্বরণ থাকবে না, শুধুমাত্র মাস হবে, ক্লিয়ার। এবার আসছে আমরা উষ্ণতা, উষ্ণতা মানে টেম্পারেচার, এটা তো কিছু বলার নাই, টেম্পারেচার মিন্স মানে কেলভিন, বা তুমি বলতে পারো কেলভিন, বা তুমি বলতে পারো ডিগ্রি সেন্টিগ্রেড, বা ফারেনহাইট, এগুলো, ঠিক আছে। এবার সময়টা, সময় তো কি দ্বারা বোঝানো হয়, সময়কে টি দ্বারা বোঝানো হয়, তাই তো, উষ্ণতাকে টি দ্বারা, ভরকে এম দ্বারা, আর দৈর্ঘ্য মানে লেন্থ এল দ্বারা, ওটা আমি পরে বলছি একবার। তার সময়টাকে টি দ্বারা, সময়ের একক একটাই হয়, এই সাইজ যে যাই হয় আপনারা, ওটা সেকেন্ড হয়। আর তুমি বলবা মনে মনে ভাবছো হয়তো যে জিনিসটা এটা মিটি দিয়ে, এটা তোর কাজ হয়ে গেল না, ঠিক আছে। তো মনে মনে ভাবছো হয়তো যে সময় যেটা হয়, অনেক সময় পড়েছো যে গতিবেগ, যেটা আমরা যে ট্রেনের অঙ্কগুলো পড়ি যখন, তখন পাই না কিলোমিটার পার আওয়ার বা মিটার পার সেকেন্ডে যখন করি, হিসাবটা করতে হবে, ওগুলো তো আমি যাচ্ছি না। তো সময় একক এই সাই তাহলে সেকেন্ড হওয়া উচিত, আর তাহলে সিজিএস এ না, এই সাই সেকেন্ড কেন, যেটা আমি বলছি, সাপোজ ধরে নাও এই সাই তাহলে ঘন্টা হওয়া উচিত, আর সিজিএস এ সেকেন্ড হওয়া উচিত, কারণ আমরা জানি এসআইটা বড় আর সিজিএসটা ছোট, কিন্তু এরকমটা হয় না, দুই ক্ষেত্রেই কিন্তু এসআই সিজিএস দুই ক্ষেত্রেই এককটা হয়ে যাবে সেকেন্ড, ঠিক আছে, এটা কনফিউজিং জিনিস বললাম। এবার আসবো দ্রুতি, ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার হলো কি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে লেন্থ, দৈর্ঘ্য মানে কি হয় মিটার দিয়ে বোঝানো হয়, না হয় সেমি দিয়ে, বলে না যে 10 মিটার 15 মিটার, মানে বৃহত্তম হলো মিটার আর ক্ষুদ্রতম হয়ে গেল সেন্টিমিটার। বৃহত্তম মানে কি, তাহলে এসআই একক যদি বলা হয় তাহলে মিটার হয়ে যাবে, আর সিজিএস ধরনের হয়ে গেলে কি হবে সেমি,
এবার আমি আসি উষ্ণতা। উষ্ণতা বললাম কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট, এগুলোর মধ্যে কনফিউজ থাকে। এবার উষ্ণতার মধ্যে আরেকটা জিনিস আমি বলে দিই, তাহলে একসাথে কাজ হয়ে যাবে। একটা হয় তাপ, আর একটা হয় উষ্ণতা, আর একটা হয় তাপমাত্রা। এই তিনটার মধ্যে সম্পর্কটা, এবার কি তিনটার মধ্যে কোনটা এক বা কি আলাদা, তাই তো? এটা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? আর এই কম মানে যেরকম ভর আর ভারের মধ্যে হয় সেরকম এইগুলোর মধ্যেও একদম গ্যারেন্টি হয়ে যাবে, ঠিক আছে? তো তাপ জিনিসটা মানে কি, ইংলিশ নেম কি, হিট। এবার কোন একটা জলকে আমি কতটা পরিমাণে আগুন দিব, ওটাই তো হচ্ছে তাপ না? তো এটা হচ্ছে হিট। এবার হিটকে যখন মাপতে যাবো তখন কোন একটা কিছু লাগে, তারপরে বলছি হিট, ঠিক আছে? কোন একটা যন্ত্র। কিন্তু এবার উষ্ণতা মানে কি বলি তো, দেখ জলটা হাত দিয়ে রাখতো কতটা ফুটলো, বলো তো, মানে কি মা উষ্ণতা গরম হয়েছে কি ঠান্ডা হয়ে যায় মনে, তাই তো? উষ্ণতা মাপছি যখন, তখন এই উষ্ণতা আর টেম্পারেচার এই দুটো এক, বুঝলাম? মানে আমি যখন তাপ দিচ্ছি মানে হিট করছি, ওটা হলো তাপ, আর কতটা গরম হলো সেটা হলো উষ্ণতা বা টেম্পারেচার। এবার বলি তাপ, তাপ মাপার একক, মানে একক না, আগে যন্ত্রের নাম বলি। তাপ যদি বলা হয় এটা মাপা হয় ক্যালোরিমিটার। কি দ্বারা? ক্যালোরিমিটার, ঠিক আছে? তাপ মাপা হয় তাহলে কিসে? ক্যালোরিমিটার। ঠিক আছে? আর যদি বলা হয় তাহলে উষ্ণতা বা তাপমাত্রা, এগুলো কিসে মানে তোমরা নিশ্চয়ই জানো, ওগুলো কি থার্মোমিটারে। তাহলে তাপমাত্রা যদি মাপা হয় তাহলে কি হয়ে যাবে? ওটা থার্মোমিটার। থার্মোমিটার। এবারে থার্মোমিটারের যে পার্টটা আছে সেটাকে আমরা তো দুটো তিনটে স্কেল পেয়ে থাকি, একটা কি সেন্টিগ্রেড আর একটা ফারেনহাইট, আর কেলভিনও পেয়ে যাবে, ওটা আমি আসছি, জাস্ট এই দুটো কত জেনে রাখো। এবার ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট মানে কি, সেন্টিগ্রেড ফারেনহাইটের মধ্যে একটু সম্পর্কটা একটু জাস্ট বলে দিই, মানে অনেক ছোটতে জিনিস জানো অবশ্য। যেটা সেন্টিগ্রেড স্কেল হয়ে থাকে সেটাতে কটা দাগ থাকে? 0 থেকে 100 পর্যন্ত, তাই তো? কারণ যদি বলা একটা স্কেল, এটা ধরুন স্কেল, তাহলে কতটা ভাগে ভাগ করা থাকবে এটাকে? মোট 100 ভাগে। আর যদি ফারেনহাইট বলা হয় তাহলে কটা? 32 থেকে শুরু হয়, আর এটা 212 তে গিয়ে শেষ হয়। এবার এই যে মধ্যে যে স্কেল, এটা তাহলে কতটা ভাগ ভাগ থাকে? 180টা। ক্লিয়ার? এবার অনেক সময় কোশ্চেন দেয় যে সেন্টিগ্রেড স্কেল বড় না ফারেনহাইট স্কেল বড়, এই কোশ্চেন দিয়ে অনেক জায়গা পেয়ে যাবে। তো জিনিসটা কি, এখানে ফারেনহাইট স্কেলটা ছোট। এবার কেন বলতে পারো তো? লজিক দিয়ে বলছি, লজিক মানে জাস্ট মনে রাখার জন্য বলছি। ধরুন এটা একটা স্কেল, উপরটা হলো সেন্টিগ্রেড, নিচেরটা হলো ফারেনহাইট, দুটোই প্রায় সমান সমান, ঠিক আছে? এটাকে আমি 100 ভাগে ভাগ করলাম, এত বড় পেলাম। যদি আমি 180 ভাগে ভাগ করি, নিশ্চয়ই এরকম ছোট ছোট ভাগে পাবো তো, নিশ্চয়ই ওর মতন বড় বড় পাবো না। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এখান থেকে যে 100 ভাগে যদি কাটা হয় তাহলে এগুলো যে খণ্ডগুলো পাবো সেগুলো একটু বড়, আর এটা তুলনামূলক ছোট পাবো। এই জন্য সেন্টিগ্রেড স্কেলটা বড় স্কেল বলা হচ্ছে, আর ফারেনহাইট স্কেলটাকে ছোট স্কেল বলা হচ্ছে, ঠিক আছে? তাপ যখন পড়াবো এগুলো সম্বন্ধে একটু বলে দেওয়া। তার সাথে দৈর্ঘ্য, যেটাকে আমরা লেন্থ বলা হয়, লেন্থ, এটাকে যদি তুমি বলো অতিক্রান্ত দূরত্ব, অনেক সময় বলা হয় কি হয়? অতিক্রান্ত দূরত্ব। মানে এক কথা তুমি বলতে পারো, ঠিক, বা স্মরণও বলতে পারো তুমি এটাকে, ঠিক আছে? অনেক সময় এই স্মরণ, অতিক্রান্ত দূরত্ব, এগুলো সব এই দৈর্ঘ্যের আন্ডারে পড়ছে। কারণ দূরত্ব যখন আমরা মাপবো, দূরত্ব মানে কতটা গেল, সেই সেন্টিমিটারে তো মাপবো, সেরকম স্মরণ কতটা সরলো, তাই তো? স্মরণটা পরে আসছি, ওটাতে দৈর্ঘ্যটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর সময়টা আমরা কি করলাম, যেটাকে টি, টাইম দ্বারা ডিনোট করা, এটাকে ডিনোট করার একক হলো মানে সাংকেতিক চিহ্ন টি, আর এটাকে এল, এল, ঠিক আছে? ভর, মাস, এম দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? উষ্ণতা, টেম্পারেচার, টিএম লিখলাম আপাতত, এটাকে টি দ্বারা ডিনোট করা হয়। সময়কে, এটা ক্যাপিটাল টি, এটা সময়টাকে টাইম মানে টি স্মল টি দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? এবার আসছে দ্রুতি।
এই পার্টটা সম্বন্ধে আমরা জানি না মানটা কি জিনিসটা, তাই তো? দ্রুতি আমরা পড়েছি, অতিক্রান্ত দূরত্ব মানে জিনিসগুলো স্মরণ হ্যান ত্যান পড়লাম, যা সুন্দর পড়লাম, ভর পড়লাম, ভার পড়লাম, উষ্ণতা পড়লাম, তাপমাত্রা পড়লাম, সময় পড়লাম, এবার পড়ছি আমরা দ্রুতি। আচ্ছা, দ্রুতি জিনিসটা কি? এই জিনিসটা তোমাকে একটু জাস্ট মুখস্থ করে নিতে হবে। যে ব্যাপারটা হয়ে গেল দ্রুতি, দ্রুতি সমান সমান হয়ে গেল অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, তাহলে দ্রুতি মানে কি হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব মানে তো তুমি এল বলতে পারো নিশ্চয়ই, এল, আর এটাকে স্মল টি। আর দ্রুতিটাকে যদি বলা হয় ওটা করে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার যদি বলা হয় আসছি বেগ, বেগ মানে কি জানি আমরা? সরণ বাই সময়। সরণটাকেও এল বলি আর এটাকে টি বলি, তাই তো? এবার মেন কোশ্চেন হলো দুটোই তো তাহলে একই, এল এল টি টি একই, কিন্তু এই জায়গায় পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হয়ে গেল এখানে বলেছে অতিক্রান্ত দূরত্ব। কি বলেছে? অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব মানে হয়ে গেল, ধরে নাও আমি এই পথ দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এই পথ দিয়ে যাচ্ছি, যেতে 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 আমি এই একটা পথে গিয়ে আবার ফিরব। মানে ধরুন পুরোটা সার্কেল, মানে এটা এই রাউন্ড দিয়ে মেরে এখানে গিয়ে এখানে পৌঁছেছে। টোটাল হয়ে গেল, এটা লেন্থ হয়ে গেল 20 কিমি। ঠিক আছে, 20 কিমি। যদি জিজ্ঞাসা করে অতিক্রান্ত দূরত্ব কত, কি বললাম? অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে হয়ে যাবে 20 কিমি। মানে অতিক্রম করেছে কতটা, অতিক্রম করেছে কতটা, এখান থেকে কতটা গেল, কতটা গেছে, এখান থেকে এতটা গেল, মানে কতটা গেল, অতিক্রম করেছে কতটা, হয়ে গেল অতিক্রান্ত দূরত্ব। আর সরণটা কি তাহলে? সরণ মানে আমি বললাম আমি এখানে বসে আছি, আবার ওখান থেকে ঘুরে এসলাম, আবার এখানে বসে গেলাম। ধরুন আমি সাপোজ ওখান থেকে এই পেনটা এখানে আছে, হ্যাঁ এখানটা ছিল, এই ঘুরলো এই ঘুরলো এই ঘুরলো এই ঘুরলো, আবার এখানে চলে গেল। যদি অতিক্রান্ত দূরত্ব বলা হয় তাহলে এটা পুরোটা আমাকে মাপতে হবে কতটা হলো। কিন্তু সরণ মানে কি? মানে কতটা সরলো এখন, তাই তো? এটা সরেছে না একই জায়গায় আছে? সরেনি তো, একই জায়গায় আছে। তার মানে কি বোঝাচ্ছে? যে সরণটা তো কোনরূপ হচ্ছে না, বস্তুটা যখন এখানে ছিল সরণ কিছু হচ্ছে না, সরণটা হলো শূন্য। তাহলে আমরা কি বুঝলাম? অতিক্রান্ত দূরত্ব সব সময় হবে, কিন্তু সরণ কিছু কিছু ক্ষেত্রে ওটা শূন্য হয়ে যাবে। ক্লিয়ার? অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা বুঝলাম। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মানে কতটা দূরত্ব গেল, এলো যাই হোক না গেল বা অতিক্রম করলো। আর সরণ মানে কতটা সরলো, এই দিক থেকে এত দূর গেল বা এখান থেকে মানে সরণ কতটা হবে, এই দেখুন সরণ কতটা হবে, ওটাকে বলা হচ্ছে সরণ। ঠিক আছে, এবার আসছে এবার দ্রুতির যে পার্টটা কমপ্লিট হলো। দ্রুতি, তারপরে আসছে কার্য। আমরা কার্য সম্বন্ধে আসবো। ঠিক আছে, কার্য সম্বন্ধে এলে তার মানে কি হচ্ছে? কার্য পার্টটাই জিনিসটা কি? মানে ধরো এখানে একটা বস্তু আছে, আমি দিলাম বল করতে, একটা সাউন্ড হলো তো, মানে কাজ করলাম, কিছু কাজ করলাম, মারলাম বলে তাহলে একটু হিললো জিনিসটাকে। ঠিক আছে, কিন্তু এটাকে মারলে কিন্তু হিলবে না, কারণ এটা একটা স্থির বস্তু, তাই জন্য হিলছে না। ওটা পরে থিওরিতে আসবো আমরা, কেন হিলছে না বা কিসের কারণে হচ্ছে না। অবশ্য এই জিনিসটা কেন হিললো, কারণ বল প্রয়োগ করলাম, তার ফলে স্মরণ ঘটলো। স্মরণ মানে কি? সরলো তো। মানে এখানে একটা বস্তু আছে, ধরে নাও আমি এখান থেকে কিছু একটা বল দিলাম, ধরে নাও 10 নিউটন বল দিলাম, ঠিক আছে, বল দিলাম, এখানে বস্তুটা আছে। এবার বস্তুটা কি হলো, জাস্ট একটু সরে গিয়ে এই জায়গাতে চলে এলো, এই জায়গাতে বস্তুটা চলে এলো। ঠিক আছে, চলে এসলো মানে কি? এই জায়গাতে ছিল, এতটা পর্যন্ত এলো, মানে স্মরণ কি? এতটা এলো, বল প্রয়োগ করলো এখান থেকে, ঠিক আছে, স্মরণ ঘটলো এতটা, মানে এতটা সরলো নিশ্চয়। তাহলে কি বল প্রয়োগ প্লাস স্মরণ যখন হবে, মানে কি রকম জিনিসটা? কার্য মানে হয়ে গেল বল ইনটু স্মরণ। ঠিক আছে, মানে বল প্রয়োগ করলাম বলে তো স্মরণ ঘটলো,
মানে বল প্লাস স্মরণ যখন দুটোকে একসাথে গুণ করা হবে তখন ওটাকে কার্য, মানে কাজ করলাম, অতটা আমি বললাম না কাজ করেছি, মানে কোনো একটা বস্তু নিয়ে আমি গেলাম রাখলাম, মানে কি বল প্রয়োগ করলাম প্লাস রেখে এলাম, মানে স্মরণ করলাম এই জায়গাতে ওই জায়গাটা রাখলাম বস্তুটাকে, তখন ওটা স্মরণ করলাম তখন ওটা হয়ে যাচ্ছে কার্য, মানে কাজ করলাম। এটাকে ডাব্লিউ দ্বারা ডিনোট করে, এটাকে ভি দ্বারা, ঠিক আছে? মানে কাজ মানে তো ওয়ার্ক, তাই তো, ডাব্লিউ ওয়ার্ক ওয়ার্ক, তো তার জন্য জিনিসটা হচ্ছে ওয়ার্ক, মানে তো বল দিলাম, মানে বল প্রয়োগ করলাম, বলে তো তোর শক্তি নাই বলই নাই, বলে তো শক্তিটা পরে আসছি আমি, তো শক্তি নাই বা বলই নাই, বলে তো, তো এই কার্য মানে তুমি তাহলে শক্তি বলতে পারো নিশ্চয়ই তাহলে, তাই তো, বা এনার্জি, তাই তো, মানে শক্তি মানে তাহলে কার্য বলতে পারো, মানে কতটা বল প্রয়োগ করলাম যে স্মরণ ঘটলো, বল ইন্টু স্মরণ মানে শক্তির কার্য, দুটো পেয়ে গেলাম, ক্লিয়ার? মানে শক্তি নাই বল নাই এগুলো তো সব একই পর্যায়ে পড়ছে, কার্য শক্তির মধ্যে পড়ছে, ঠিক, তাহলে এটা হলো বল ইন্টু স্মরণ, এগুলো পরে আসছে আমি, ঠিক আছে, জাস্ট একটু জেনে নাও ওয়ার্ক মানে এটা, এই জিনিসটা মুখস্থ করতে হবে, তাহলে একটা খুব ভালো একটা জিনিস, ঠিক আছে? এবার আসবো আমরা ক্ষমতা, বল না একটা জানবো আমরা কি জিনিস, ক্ষমতা, ক্ষমতা মানে কি, কাজ করার হারকেই বলা হচ্ছে ক্ষমতা, বললো যে অঙ্কগুলো পড়েছো, ঠিক আছে, কাজ করার ক্ষমতা, কাজ করার হারকেই ক্ষমতা বলে, ঠিক আছে? হারটা সময় সাপেক্ষ অবশ্যই তো হবে, মানে একটা মানুষ এ 10 দিনে একটা কাজ করলো আর বি সেটা 5 দিনে কামটা করলো, ওই একই কাজ, মানে এক অংশ কাজ বের করে নিল। তাহলে এখানে বলো ক্ষমতাটা কার বেশি, আমরা পড়েছি যে অঙ্কতে কি করেছি, ঠিক করে নিলাম, এই তাহলে 5 দিন লাগবে, মানে এটা যে কর্মদক্ষতা আমি লিখেছি, মানে কর্মদক্ষতাটা কার, তাহলে এর তাহলে কি 5 আর 10, কর্মদক্ষতা এর তাহলে কম এর বেশি দাও নাকি, কারণ এটা কষ্ট যেমন শিখেছিলাম তো, যদি ডে বলে দেয় তাহলে কর্মদক্ষতাটা বিপরীত হয়ে যায়, যদি কর্মদক্ষতা বলে দেয় ডেটা তার উল্টো হয়ে যায়, এটা করেছি। তার মানে কি, যার যত দিন বেশি লাগছে তার কর্মদক্ষতা নিশ্চয়ই কম, আর যার যত কম লাগছে তার কর্মদক্ষতা বেশি, বললাম যার যত কম দিন লাগছে তার কর্মদক্ষতা সব থেকে বেশি, আর যার যত বেশি দিন লাগছে কর্মদক্ষতাটা কম, তার মানে কি এটা কাজ করার ক্ষমতা তো এগুলো, তাই তো, মানে কাজ এতটা করছে 10 দিনে যা 5 দিনে যা কাজ করছে 10 দিনে একলাই, মানে এই 10 দিনে যা কাজ করছে 5 দিনে একলাই উঠিয়ে নিচ্ছে কাজটা, মানে ক্ষমতাটা বেশি। তো ক্ষমতা মানে হয়ে গেল তাহলে কি হচ্ছে, ক্ষমতা মানে হয়ে গেল ওয়ার্ক, কাজই লিখছি আপাতত, কাজ বাই সময়, ঠিক আছে, কাজ বাই সময়, মানে কাজ করার হারটাকে বলা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে? তো আসছি, এটাকে তো আমরা ডাব্লিউ দ্বারা ডিনোট করি, এটাকে টি দ্বারা ডিনোট করি, ক্ষমতাটাকে পি পাওয়ার পি ও ডাব্লিউ দিয়া পাওয়ার দ্বারা ডিনোট করি, এটাকে পি দ্বারা ডিনোট করি, তো মনে রাখবো। এবার আসছে আমরা চাপ, ক্ষমতা জিনিসটাকে তাহলে ক্লিয়ার হলো, মানে কাজ করে এক কথায় হার, আর কাজ কতটা করছে ওটা ক্ষমতা, আর কার্য মানে কি কতটা বল প্রয়োগ করছে স্মরণ কতটা হচ্ছে, দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব কতটা হচ্ছে আর স্মরণ কতটা হচ্ছে, ওগুলোর মধ্যে বেগ মানে কি বললাম স্মরণ কতটা হবে সময়ের সাপেক্ষে, আর দ্রুতি মানে কি বললাম অতিক্রান্ত দূরত্বটা কতটা হচ্ছে সময় সাপেক্ষে, সময় তো বললাম, কার্য হলো ক্ষমতা, লাস্ট দুটো আছে, এবার চাপ আর ক্ষমতা। চাপ, এবার কোন একটা বেলুন আছে, ধরুন বেলুন একটা বোতলই ধরুন, এই একটা বোতল আছে, ঠিক আছে, এই বোতল আছে, এই জায়গাতে কিছু একটা বল প্রয়োগ করলাম, এই জায়গাটাও সেম পরিমাণে বল প্রয়োগ করলাম, এবার বস্তুটা কি এরকম ছিল একটু সাইডে সরে গেল, মানে ধরলাম এইরকম হয়ে যায়, তোমার শক্তি যদি বেশি হয় তাহলে একটু বেশি পাল্টে দেবা, এরকম হবে, ঠিক আছে? তার মানে কি আমি বল প্রয়োগ করলাম এক দিক থেকে, প্লাস যদি এটা বলি আমি ওটার সারফেস, সারফেস মানে ক্ষেত্রফল, মানে এই পার্টটা কি ওর ক্ষেত্র, মানে ক্ষেত্রফলের মধ্যে পড়ছে না, ওটা নিজে একটা অংশের মধ্যে পড়ছে, আমি এখানে মানলাম আমি পুরো ক্ষেত্রফলের মধ্যে আঘাত করলাম, নিশ্চয় আয়তনের মধ্যে হবে না, এগুলো আয়তন হয় না, আয়তন তো অল্প অর্ধের ক্ষেত্র হয়ে থাকে, এই ক্ষেত্রফলে আঘাত করলাম, এটা সেম ভাবে যদি এখানে একটা কাজ করলো মানে কি ক্ষেত্রফলে আঘাত করলো, মানে একটা বল দিল
ক্ষেত্রফলে আঘাত করলো, ঠিক আছে? ক্ষেত্রফলের যে হারটা হলো সেটা কি নিশ্চয়ই এখানে যতগুলো অণু ছিল, ধরুন এখানে আমি কিছু একটা অণু ছিল, ঠিক আছে? অণু ছিল, এই অণুর পার্টটা কি হবে, ফার্স্টে এইভাবে যখন ছিল, ঠিক আছে, তখন কি হলো, অণুগুলো ঠিক এভাবে 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 ছিল, ঠিক আছে, এরকম। এবার যখন এভাবে হলো, তখন নিশ্চয়ই অণুগুলো একটু বেশি সংকুচিত হয়ে যাবে, মানে বলতে চাইছি একটু ঘন ঘন হয়ে যাবে, তো মানে এটা যতটা না ঘন ঘন থাকবে, ঠিক আছে, সেম করতে বেশি ঘন ঘন হয়ে যাবে, কারণ সেটা তো বেরিয়ে যাওয়ার কোনো চান্স নাই, ওটা চাপ সৃষ্টি করেছে, মানে কি ভিতরে একদম বিশাল পেশা সৃষ্টি হয়েছে। মানে মেনে কথা আমি বলতে চাইছি যে ধরে নাও একটা ঘরের ভিতরে 10 জন ছেলে ছিল, ঠিক আছে, ঠিকঠাক ভাবে বসেছিল, কোনো প্রবলেম হচ্ছে না, গরমের দিন। এবার ওখানে যদি 20 জনকে, সেম একটা ঘর, ওখানে যদি 20 জনকে ভরালো, তাহলে কি হবে, নিশ্চয় গরমটা বেশি লাগবে, মানে বসাবসি খুব অসুবিধা হবে, মানে একটা চাপ সৃষ্টি হবে, তো তো ওটাই বলা হচ্ছে, মানে সেম ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে না, কিন্তু অণু পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে সেম ভাবে জিনিসটা এখানে বল প্রয়োগ করলাম, ভিতরের ক্ষেত্রফলের পরিবর্তন হয়ে গেল, এখানে দেখো বড় ছিল ছোট হয়ে গেল, দিয়ে যে সৃষ্টি হচ্ছে সেটা বলতে চাপ। তাহলে চাপ মানে কি বলতে পারি আমি এক কথায়, চাপ মানে আমরা বলতে পারি বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? এবার বলটাকে ডিনোট করা এফ দিয়ে ফোর্স, আর ক্ষেত্রফলটাকে এল স্কয়ার বা এ দিয়েও ডিনোট করা হয়, ঠিক আছে? ক্ষেত্রফল পরে আসছি আমি, ঠিক আছে? তো এই জিনিসটা জেনে নাও, তাহলে ক্ষেত্রফল জিনিসটা একটু বলে দিই আমি। এই চাপটা তো বললাম, এটাকে প্রেসার পি দ্বারা ডিনোট করা হয়, এটাকে পি লিখে রাখলাম, তাহলে আপাতত, ঠিক আছে? বল বাই ক্ষেত্রফল এফ বাই এ হয়, ক্লিয়ার হয়েছে? চাপ মানে তাই, চাপের এককগুলো যেগুলো হয় সেগুলো আমি পরে যখন আসবো, মানে একক যখন পড়াবো তখন, আপাতত এখন পড়াচ্ছি আমি স্কেল রাশি সম্বন্ধে একটু আয়ত্ত করে না, তারপর আমরা আসবো ভেক্টর রাশি। এবার আসছি চাপ মানে কি হয়ে গেল, প্রেসার, বল বা ক্ষেত্র। এবার পড়বো লাস্ট যে পার্টটা আছে ঘনত্ব। আমাদেরকে যে জিনিসগুলো মুখস্থ করতে হবে, এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে, এগুলো কিছু উপায় নেই, ঠিক আছে? এগুলো তোমাকে মুখস্থ করলে বাকি জিনিসগুলো তোমাকে মুখস্থ করতে হবে না। ঘনত্ব, ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে জিনিসটা হলো একটা তরল পদার্থে কতটা গাঢ়, মানে কতটা গাঢ় আছে, ঠিক আছে? জিনিসটিকে একবার বলে দিই, তাহলে তোমরা একটু ভাবতে সক্ষম করবে। ভর বাই আয়তন, মানে ঘনত্ব মানে বোঝানো হচ্ছে ভর বাই আয়তন। তো মানে কতটা ওয়েট আছে তার সাথে কি আয়তন সাপেক্ষে, মানে দেখবা যেগুলো বেশি ভারী হয় নিশ্চয়ই সেগুলোতে ওয়েট মানে ঘনত্বটা বেশি হয়। জেলি দেখেছো তো, জেলি যদি বলো তুমি এইটুকুনটা একটু জেলি দিলাম এক পাত্র, আর এইটুকুনটা জল দিবা সেম একই পাত্রে, হ্যাঁ, দেখবা তুলনামূলক জলের থেকে জেলিটা বেশি ভারী হবে, কারণ কি তার ঘনত্ব বেশি। আর ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, আয়তনকে ঘনত্ব ভর দিয়ে ভাগ করলে তাহলেই হয়ে গেল, মানে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে গেল। তো ঘনত্বকে ডি দ্বারা ডিনোট করা হয়, ছোট হাতের ডি, তাহলে এটা ডি হয়ে গেল। আর ভরকে আমরা করলাম এম দ্বারা, আয়তনকে স্মল ভি দ্বারা, ঠিক আছে, ক্যাপিটাল ভি মানে আয়তন, বা এটাকে এল কিউবও বলতে পারো তুমি। এবার তোমাকে সময় আগে একটা কথা বলেছিলাম যে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল মানে কি হবে, আর আয়তন মানে কি হবে, তাই তো? এবার জিনিস ক্ষেত্রফল মানে কি, একটা যদি আমি আয়তক্ষেত্র নিলাম, ঠিক আছে, দৈর্ঘ্য ধরুন একটু প্রশ্ন যাই হোক এক্স ওয়াই আমি করলাম, তাহলে এক্স ওয়াই হয়ে যাবে। যদি এটা আমি বড় ক্ষেত্র বলি, ঠিক আছে, যদি বড় ক্ষেত্র বলি তাহলে কি এক্স ইন্টু এক্স হয়ে যাবে, তাই তো, সব কটা এক্স, তাহলে এটা কি এক্স ইন্টু এক্স মানে কি এক্স স্কোয়ার। আর এক্স মানে কি দৈর্ঘ্যর যেটা সেটা লেন্থ মানে এল, তো তাহলে এল,
যদি প্রস্থ ধরতাম আমি, যদি আমি ওইটাকে ওয়াই রাখতাম, যদি আমি ধরে নাও এটা এক্স ইন্টু ওয়াই রাখলাম আর একটা এক্স ইন্টু এক্স রাখলাম, ওয়াই মানে তো প্রস্থ, আর প্রস্থ মানে তো সেই দৈর্ঘ্যটাকেই বোঝাচ্ছে। এই প্রস্থ বা দৈর্ঘ্য যাই হোক না কেন দুটাকে তো সেম বোঝাবে নাকি? তো এল ইন্টু এল হবে। আবার যদি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য হয় এটাও মানে এল ইন্টু এল, মানে কি বোঝাচ্ছে? এক কথায় এল স্কোয়ার। তার মানে ক্ষেত্রফল মানে হয়ে যাচ্ছে এল স্কোয়ার। ঠিক আছে? এবার যদি আয়তন বোঝানো হয় তাহলে কি হবে? আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই তো জানি আমরা। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তিনটেই তো সেই লেন্থ দিয়ে বোঝাচ্ছে। দৈর্ঘ্য মানে লেন্থ, প্রস্থ মানে লেন্থ, উচ্চতা মানে লেন্থ। মানে কি? এক কথায় দৈর্ঘ্য তার ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এটাই তো হচ্ছে। মানে কি? এল ইন্টু এল ইন্টু এল, মানে এল কিউব। তাই তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি আরো সহজ করে বলে দিচ্ছি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যদি হয় তাহলে কি হবে? সেম তো, দৈর্ঘ্য মানেও লেন্থ, প্রস্থ মানেও লেন্থ, উচ্চতা মানেও এল, মানে লেন্থ এল। তাহলে এল কিউব হয়ে যাচ্ছে এল ইন্টু লেন্থ, তিনটার গুণ করলে এল কিউব হয়। তাহলে এখানে এল স্কোয়ার পেয়ে গেলাম, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ হলো ক্ষেত্রফল। তাহলে আয়তন মানে পেয়ে গেলাম কি? এল কিউব। এটা এল কিউব। ঠিক আছে? তাহলে দুটো রাশির সম্পর্কে যেটার মান এবং দিক বা অভিমুখ সেটা দুটোই আছে, আমরা আগে পড়েছি নিশ্চয়ই ভেক্টর রাশি জিনিসটা কি। তো জিনিসটা কি সেটা আর বলছি না আমি, জাস্ট জিনিসগুলো সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ আর ওজন, এগুলো হলো ভেক্টর রাশি। তার মধ্যে সরণ যদি বলা হয়, আমি বললাম সরণটা কি দ্বারা নিয়োগ করা হয়েছিল? লেন্থ, অতিক্রান্ত দূরত্ব, এল, সবই তো এগুলো এল দ্বারা নিয়োগ করা হয়। মানে একক যদি বলা হয় তাহলে কি হবে? হয় সেমি হবে না হয় মিটার হবে। ঠিক আছে? বেগ, এবার বেগ জিনিসটা তোমাদেরকে জানতে হবে। বেগ জিনিসটা কি? বেগ তুমি জানো, মানে স্পিড বলা হয়, এক কথায় কি বলা হয়? স্পিড। স্পিড বলা হয়। আর বেগ মানে কি? এর আগে আমি লিখেছিলাম নিশ্চয়, কি লিখেছিলাম? সরণ বাই সময়, তাই তো? বেগ মানে তো ভেলোসিটি, ভি দ্বারা ডিনোট করা হচ্ছে, আর সরণটাকে টি, এই সরণটাকে এস বা এল দ্বারা ডিনোট করা হচ্ছে, আর সময়টাকে টি দ্বারা ডিনোট করা হচ্ছে। এবার কি, যেটা বেগ মানে হলো সময়ের সাপেক্ষে যতটা সরণ ঘটেছে ওটাকে বলা হচ্ছে বেগ। ক্লিয়ার? যতটা সরণ হচ্ছে, যে নট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, যখন উপর অতিক্রান্ত দূরত্ব চলে আসবে তখন ওটা হয়ে যাবে দ্রুতি। যদি এটা অতিক্রান্ত দূরত্ব যদি চলে আসে তাহলে ওটা হয়ে যাবে দ্রুতি। কি হবে? দ্রুতি। তখন কিন্তু আলাদা হয়ে যাবে। আর আমি বললাম অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা হবে। অতিক্রান্ত দূরত্ব মানে কতটা গেছে, অতিক্রম করেছে, আর সরণ মানে কতটা সরেছে, মানে আমি এখান থেকে জাস্ট যদি সরি তাহলে সরণ ঘটবে, তাহলে সরণ ঘটবে না। ঠিক আছে? বেগটা হয়ে গেল। ঠিক আছে? বেগের তাহলে সরলরেখাটা পড়েছে। ত্বরণ জিনিসটা কি ওটাও বললাম আমি, অভিকর্ষ ত্বরণ সম্বন্ধে বললাম ত্বরণটা পরে বলবো, পরে আছে বলে। ত্বরণটাকে যদি ডিনোট করা হয় অ্যাক্সেলারেশন এ দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে? ত্বরণ সম্পর্কিত বলবো আমরা। তাহলে ত্বরণ মানে হয়ে গেল বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমি এগুলো লিখে দিচ্ছি এই জন্য। ঠিক আছে? এবার আমরা পড়লাম কি একটু আগে, বেগ পড়েছি, বেগের পরিবর্তন তো পড়িনি। বেগের পরিবর্তন মানে হয়ে গেল, ধরো না কোনো একটা বাইক এই জায়গা থেকে স্টার্ট করলো। ঠিক আছে? স্টার্ট করলো মানে কি, ওর বেগ কিছুই থাকবে না, শূন্য থাকবে বেগ। ঠিক আছে? বেগ শূন্য থাকবে। যেই যখন স্পিডে মানে একটা জায়গায় যাবে আর দূরত্বে গেল, তার মানে কি কিছু একটা বেগ নিল, প্লাস হলো কিছু একটা বেগ। এবার কি এখানে দেখছি একটা বাম্পার আছে, সঙ্গে সঙ্গে ব্রেকটা চিপবে তো, ব্রেক চিপবে মানে এখানে কি বেগ ছিলই না, মধ্যে বেগ হলো, আবার লাস্টে এখানে কি বেগকে চিপতে হলো, মানে বেগকে আবার শূন্য করতে হলো নিশ্চয়ই। শূন্য না হলে কিছুটা তো কম করতে হলো। মানে দেখো ফার্স্টে ছিল না, তারপরে আবার হলো, আবার কিছুটা পরিবর্তন হলো, মানে আবার একটু কিছুটা কমলো, এই কিছু জায়গায় গিয়ে এখানে গিয়ে থামলো, বেগ এখানে শূন্য হয়ে গেল। তো বেগের যে পরিবর্তন সেটাকে বলা হচ্ছে, মানে বেগের যে চেঞ্জ হচ্ছে এটাকে হচ্ছে বেগের পরিবর্তন। এই বেগের পরিবর্তনের মধ্যে কি কি লুকিয়ে আছে?
একটা হচ্ছে প্রাথমিক বেগ মানে ইনিশিয়াল বেগ, যাকে বলা হয় ইনিশিয়াল বেগ, ঠিক আছে। আর যেটা অন্তিম বেগ মানে লাস্ট এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য বেগ, ঠিক আছে। ইনিশিয়াল বেগ আর লাস্ট এন্ড অফ দ্য বেগ, প্রাথমিক বেগ আর অন্তিম বেগ, ঠিক আছে। এই ডিফারেন্টটাকে বলছে বেগের পরিবর্তন, মানে এর মধ্যে ডিফারেন্ট। এবার তুমি মনে মনে ভাববা প্রাথমিক বেগ কোন সময় বেশি হতে পারে, ওটা মন্দনে চলে যেতে পারে। এবার ত্বরণ যখন নেগেটিভে যাবে তখন তো মন্দ না হয়, সেরকম। তো বেগের পরিবর্তনের যে হারটা সেটা সময়ের দিকে হয়, সময়ের সাপেক্ষে যদি হয়ে থাকে, মানে এটা তো কিছু একটা সময়ের লেন্থে হচ্ছে না, তাহলে ওটা সময়ের সাপেক্ষে যদি হয় তাহলে ওটা হলো ত্বরণ। তাহলে ত্বরণ পার্টটা এই। এবার এটার এককটা কি হবে সেটা আমি পরে আসছি, কিন্তু পড়বো গুলো এককগুলো, ঠিক আছে? এককগুলো পড়বো, মাত্রাগুলো পড়বো। আমরা জাস্ট এগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমাদের একক মাত্রা কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট আমরা এগুলোতে ফেলবো, হয়ে যাবে অ্যান্সার। আসছি লাস্ট আছে আমাদের বল। বল বল মানে কি আমরা জানি ফোর্স, এফ দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। মানে বল যদি বলা হয়, বল ইজ ইকুয়াল টু আমরা জানি ভর ইনটু ত্বরণ। ভর ইনটু ত্বরণ, ঠিক আছে। ভর ইনটু ত্বরণ। এবার এটা মনে রাখার একটা শর্টকাট উপায় আছে। শর্টকাট উপায়টা কি? বল মানে এফ, ভর মানে কি করেছি আমরা এম, আর ত্বরণ মানে কি করেছি আমরা এ, তাই তো। তাহলে ফাদার ইজ ইকুয়াল টু মা, মানে বাবা মানে তো মা বোঝাচ্ছে, মানে কি ফাদার ইজ ইকুয়াল টু মা, বাংলাতে মা, তো ফাদার ইজ ইকুয়াল টু মা, এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তাহলে কি হলো এটা, যদি ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, তাহলে ভর ইনটু ত্বরণকে এটা মনে রাখাটা সহজ উপায়। বল জিনিসটা কি, এটাকে আমি বুঝিয়েছি, কোনো কিছু প্রয়োগ করাকে বল বলা হচ্ছে। ওর মধ্যে প্রয়োগ করা মানে কি, ভর অবশ্যই থাকবে, আর ত্বরণ মানে কি অভিকর্ষ, যে ত্বরণ নিচের যে পার্টটা সেটা হলো ত্বরণ। ত্বরণ তো বললাম বেগের পরিবর্তন কি যদি সময়ের কাজ সাপেক্ষে তাহলে ওটাকে ত্বরণ বলা হচ্ছে। বল মানে সেটা বললাম। এবার এই সমীকরণটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় যায়। এখান থেকে আমরা কিভাবে নিউটন আসছে, কিভাবে ডাইন হচ্ছে, ওগুলোও শিখবো, ওগুলো আস্তে আস্তে। এবার আসছে ভরবেগ। ভরবেগ মানে কি, আমরা কি ভর ইনটু বেগ বলতেই তো পারি এক কথায়। এই জিনিসটা নামের মধ্যে জিনিসটা লুকিয়ে আছে, কি লুকিয়ে আছে, ভর ইনটু বেগ, তাই তো। ভর বেগ সমান সমান কি, ভর ইনটু বেগ। এটা তো নতুন করে কিছু আর বলতে হবে না, জাস্ট এটা মনে রাখবো, ভরবেগ মানে ভর ইনটু বেগ। আর ওজন মানে কি, এবার তোমাদের একটা কোশ্চেন আমি দিব যে ওজন মানে জিনিসটা কি হতে পারে, কি হতে পারে, ভর হবে না ভার হবে? ওজন মানে কি হবে, ভর হবে না ভার হবে? বলো কি হতে পারে, একটু ভালো করে ভাবো। আমি ভর মানে কি বলেছিলাম, ওয়েট, তাই তো। কি বলেছিলাম, ওয়েট। কিন্তু এই ওয়েটটা কি হবে, তার সাথে কোন রূপ জি থাকবে না, জি থাকবে না, জি এটাতে থাকবে না। কিন্তু এই ভার মানে কি, আকার আছে, আকার থাকা মানে কি অভিকর্ষ ত্বরণ, যেটা জি, এটা বলতে পারি এই জিটা থাকবে, এটাতে ইনক্লুড থাকবে। আকার মানে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ মানে জি থাকবে। এবার ওয়েট মানে কি বলা হচ্ছে, ওজন, ওজনকে ডাব্লিউ দ্বারা যদি ওয়েট বলা হয়, এটার সমীকরণ হলো এম ইনটু জি। তার মানে কি, ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। কি বললাম, ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। ওয়েট মানে যদি, মানে ওয়েট মানে ভর, ঠিক আছে, ভর ভার সব একই, ওয়েট ওজন ভর ইংলিশ নেম সব করে একই ওয়েট, কিন্তু এখানে ভর আকার নাই মানে জি ইনক্লুড থাকবে না, এখানে আকার আছে মানে অভিকর্ষ ত্বরণ, আর মানে অভিকর্ষ ত্বরণ থাকবে, তাহলে এটা কি অভিকর্ষ ত্বরণ থাকলো, মানে এটা কি এম জি, এটা কি হয়ে গেল তাহলে এম জি। কিন্তু এই ক্ষেত্রে তাহলে এম জি মানে ওজন মানে কি হবে, তাহলে ভার হয়ে যাবে, এটা হলো রাইট। ওজন মানে কি তাহলে ভার, নট ভর। এই কোশ্চেনটা দেয় মাঝে মধ্যে। তাহলে যদি বলা হয় ভর মাপার যন্ত্রের নাম কি, একটু আগে আমরা পড়লাম ভর মাপা কি সাধারণ তুলা, আর ভার মানে কি স্প্রিং, স্প্রিং তুলা।
ঠিক আছে, এবার তো বলেছি তাহলে ওজনকে ডাব্লিউ দ্বারা ডিনোট, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। এটা তাহলে মনে রাখতে হবে তোমাকে, এম মানে ভর, এম মানে হলো ভর, আর স্মল জি মানে অভিকর্ষজ ত্বরণ। ব্যাস, আর দূর পর্যন্ত হলো ভেক্টর রাশি সম্পর্ক। এরপর নেক্সট ভিডিও আসবে। তো এটা হলো ভৌত রাশি দুটো পার্ট। একটা বললাম স্কেলার রাশি, ওগুলো কি কি জিনিসটা কি। স্কেলার রাশি কি বললাম, যার মান আছে কিন্তু দিক অভিমুখ কিছু হবে না, তাই তো। তারপর বললাম ভেক্টর রাশি, যেগুলোর মান এবং দিক দুটোই হবে। এবার কি তার মধ্যে কিছু কিছু পার্ট করলাম যেগুলো একটু ডিপলি পড়লাম, বেগ মানে কি, সরণ মানে কি, অধিকাংশ দূরত্ব জিনিসটা কি, এগুলো পড়লাম। বল জিনিসটা কি, ওজন জিনিসটা কি, ভার জিনিসটা কি, তাপমাত্রা জিনিসটা কি, তাপ জিনিসটা কি, এগুলো জাস্ট উপর বেসিক জিনিসটা কমপ্লিট করলাম, যাতে পর যে চ্যাপ্টারগুলো পড়বো আমরা, তাপ যখন পড়বো বা এককগুলো যখন পড়বো, এই যে সমীকরণগুলো যদি তুমি মনে রাখতে পারো, ব্যাস তোমার এককগুলো আর মাত্রাগুলো কিছু মুখস্থ করতে হবে না, নিজে নিজেই মুখস্থ হয়ে যাবে। আর দুই পর্যন্ত এরপরে আমরা পড়বো, নেক্সট পার্টে পড়বো আমরা প্রাথমিক রাশি এবং লব্ধ রাশি সংক্রান্ত পার্টগুলো আর একক মাত্রা, দুটো ভিডিওতে কমপ্লিট। চলো টাটা।